লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের আমি কি এমনতর ফেলনা। আমাদের দুজনের সংসার, আমি এবং আমার বাবা। ছোট বোনের বিয়ে হয়ে গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাকে মাও চলে গেছেন। ঘুমের মধ্যেই মায়ের হৃদস্পন্দন যখন থেমে যায়, তখন আমি বেকার ফ্যা করে রাস্তায় ঘুরে বেড়াই। পাড়ার মন্দিরের চাতালে আড্ডা মেরে অথবা ক্লাবে গিয়ে ক্যারাম পিটিয়ে আমার সময় কাটত। বিভিন্ন অফিসে গিয়ে ইন্টারভিউ দিতাম আর গলা ধাক্কা খেতাম। সরকারি চাকরির পরীক্ষাগুলিও দিতাম, কিন্তু ভাগ্যের শিকে কিছুতেই ছিঁড়তে চাইছিল না। বাবা মাকে শুনিয়ে শুনিয়ে বলতো, কিচ্ছু হবে না তোমার ছেলের, হি ইজ এ বিগ জিরো। সেই জিরো থেকে হিরো হয়তো আমি হতে পারিনি ঠিকই, কিন্তু শেষমেশ অফিস পাড়ায় মোটামুটি একটা চাকরি জোগাড় করতে পেরেছি। ডাটা এন্ট্রির একঘেয়ে কাজ, খাটনি আছে, পদোন্নতি হবার কোনো সম্ভাবনা নেই, কিন্তু চাকরি পাবার পর একটা নতুন বিপদ আমার মাথার ওপর খাড়ার মতো ঝুলছে। বাবা আমার বিয়ে নিয়ে খুব ক্ষেপে উঠেছেন। ঘরে তিনি লক্ষ্মী নিয়ে আসবেন, আসলে সুখে থাকতে মানুষের ভূতে কিলোয়, এরকম একটা প্রবাদ বাক্য আছে না। আমার বাবার হয়েছে সেই অবস্থা। ওই লক্ষ্মী এসে যেদিন ঘরে পা দিয়ে বলবে, এই তোমার এই বুড়ো বাপটাকে বিদায় করো তো, তখনই বাবা বুঝবেন কত ধানে কত চাল। এই কথা কি আমি বাবাকে বলিনি? 1000 বার বলেছি, কিন্তু মানুষ যখন নিজের পায়ে নিজেই কুড়ুল মারতে চায়, তখন কোনো ভালো কথাই তার মাথায় ঢোকে না। বাবা মনে করেন, হয়তো বাবার সাথে অনেকেই একমতও হবেন যে আমি মেয়েদের নিচু চোখে দেখি। তাদের মধ্যে যে একটা মাতৃভাব আছে, মায়া মমতা যে নারীর অলংকার, সেটাই বুঝি না আমি। কারণ আমার বুদ্ধি স্থূল এবং আমি নিরাশাবাদী। কিন্তু আমি যদি বলি যে আশেপাশে যা দেখছি তাই তো বলবো, তাহলে অনেকেই বলবেন কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা দেখে সমগ্র নারী জাতিকে বিচার করা মোটেই যুক্তিযুক্ত নয়। প্রকৃতপক্ষে বাবা মেয়েদের প্রতি বরাবরই একটু দুর্বল। আমার ছোট বোন প্রিয়া আমার চেয়ে মাত্র কয়েক মিনিটের ছোট। আসলে আমরা যমজ, কিন্তু আমি যেহেতু পৃথিবীর আলো প্রথম দেখেছিলাম, তাই প্রিয়া আমাকে দাদা বলেই ডাকে। কি যে দুর্বুদ্ধি হয়েছিল আমার, কেন যে তড়িঘড়ি করে মায়ের পেট থেকে আমিই প্রথম বেরোতে গেলাম কে জানে। এই স্বভাব আমার আজ পর্যন্ত গেল না। আমার ঠাকুমা বলতো, স্বভাব যায় না মলে, দুমদাম কথা বলে দিই। কেউ সাহায্য চাইবার আগেই পড়িমড়ি করে তাকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়ি। এই প্রবৃত্তির জন্যই আমি আজও তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র সকলের কাছে। এই যে কয়েক মিনিট আগে জন্মে আমি প্রিয়ার বড় দাদা বনে গেলাম, তাই প্রিয়ার সব ন্যাকামি আর বদমাইশি মেনে নেবার দায় চাপল আমার ঘাড়ে। এমনিতেই বাপের বাড়িতে মেয়েরা হলো রাজকন্যা, তার ওপর আমি প্রিয়ার দাদা হয়েছি যখন, সেক্ষেত্রে আমার পা থেকে আধখানা মিষ্টি খুবলে নিয়ে প্রিয়া যদি নিজের মুখে চালান করে, তখনও আমাকে তার সব বেয়াদবি মেনে নিতে হবে। সবসময় একটা সিম্প্যাথি মেয়েদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। আমার ঠাকুমা বলতো, আহারে পরের বাড়ি যাবে মেয়েটা, পরের বাড়ি যাবে ঠিক কথা, কিন্তু সেখানে যাবার কিছুদিনের মধ্যেই ওই পরের বাড়ির কর্ত্রী হয়ে বসে সকলের মাথার ওপর ছড়ি ঘোরাবে। আমরা ছেলেরা বিয়ের আগে বাপের কাছে ফেলনা, বিয়ের পর বউয়ের হুকুমের চাকর। প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে আমি মর্নিং ওয়াকে বেরোই। চেহারাটা আমার বেশ খোলতাই, গায়ের রং বেশ উজ্জ্বল, এক মাথা চুল আছে আমার, হাইট 5 ফুট 10 ইঞ্চি, সরু কোমর, শরীরে মাসাল আছে, মেদ প্রায় নেই। সুন্দর চেহারা বলে বন্ধুরা আমাকে পরামর্শ দিয়েছিল, বিজ্ঞাপনের মডেল হবার মতো তোর চেহারারে কুশল, চেষ্টা করে দেখতে পারিস। একবার যদি কোনো বিজ্ঞাপনের মডেল হতে পারো গুরু, তারপর সেখান থেকে হিরো হওয়ার জন্য আর মাত্র কয়েক পা তোমাকে হাঁটতে হবে। এই মডেল থেকে হিরো হবার উদাহরণ নাকি চতুর্দিকে মুড়ি মুড়কির মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি ছবি তুলে পোর্টফোলিও বানিয়ে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ঘুরঘুর করতে লাগলাম, কিন্তু জাঙ্গিয়ার বিজ্ঞাপনেও আমার মডেল হবার সুযোগ হলো না। বন্ধুদের বললাম, বড়সড় কিছু হওয়া আমার কপালে লেখা নেই রে। বন্ধুরা বলল,
কপাল আসলে আমাদের খারাপ ভাই, তুই একটা কিছু হলে আমাদেরও জীবনের মোড় ঘুরে যেত। ঘুরতে ঘুরতে কখন যে মোড়ের মাথায় চলে এসেছি খেয়াল করিনি। চমক ভাঙল গীতালির ডাকে। একটা কথা ছিল কুশলদা। গীতালি আমাদের পাড়ার মেয়ে। আমার দিকে তাকিয়ে গীতালি তার সস্তা মলিন সিনথেটিকের শাড়ির আঁচলটা গায়ে টানল। গীতালিকে আমি খালি গায়ে ইজের পরে রাস্তায় ছোটাছুটি করতে দেখেছি। ফ্রক ছেড়ে গীতালি যখন সালোয়ার কামিজ পরল, তখন কিছুদিন আমি তাকে বাড়িতে গিয়ে পড়িয়েছিলাম। টিউশনি হলো বেকার যুবকদের জন্য আয়ের একমাত্র রাস্তা। মাঝে মধ্যে সিনেমা যাওয়া, বান্ধবীর সঙ্গে ফুচকা খাওয়া আর সিগারেটের নেশার জন্য হাত খরচের দরকার হয়। তাই ওই সময় গোটা কত টিউশনি আমি ধরেছিলাম। গীতালি অত্যন্ত রোগা। এই রকম রোগা মেয়েরা স্বাস্থ্যবতীদের চেয়ে বেশি লাজুক হয়। গীতালিও তার ব্যতিক্রম নয়। পড়তে বসার সময় গলা থেকে প্রায় নাভি পর্যন্ত ওড়না দিয়ে ঢেকে রাখত গীতালি। কুণ্ঠিত স্বরে গীতালি আমাকে বলল, ভালো আছেন কুশলদা? ভোরের আলো ফুটতে না ফুটতেই গীতালি যে আমাকে কুশল সংবাদ নেবার জন্য ডাকেনি তা আমি বেশ বুঝতে পারছি। গীতালি কি চাকরির জন্য আমার কাছে তদবির করতে এসেছে, নাকি কিছু টাকা পয়সা সাহায্য চাইছে? আমি যা মাইনে পাই তাতে দান ছত্র খুলে বসা আমার পক্ষে অসম্ভব। শুনেছি গীতালি বিয়ে পাশ করেছিল, কিন্তু চাকরি পাবার জন্য সেটুকুই একমাত্র যোগ্যতা নয়। ওকে কোনো সাহায্য করা আমার পক্ষে অসম্ভব জেনেও বললাম, কিছু বলবি গীতু? কথাটা বলার সময় গীতালির মুখের দিকে সোজা তাকাতেই ওর খাড়া নাকটার দিকে নজর গেল। নাকের ডগায় সেই তাগড়ায় তিলটার দিকে চোখ পড়তেই দেখলাম গীতালি এবার আর অস্বস্তি বোধ করল না। বেশ সাবলীল ভঙ্গিতে গীতালি বলল, শুনছিলাম কাকাবাবুর দেখভাল করার জন্য আপনি আয়া খুঁজছেন কুশলদা। আমি এবার একেবারে হতভম্ব হয়ে গেলাম। গীতালি আয়ার কাজ করতে চায়? অত বড় বাড়ির মেয়ে গীতালি, তার বাপের বিশাল দোতলা বাড়ি, দুই দাদা সরকারি চাকরি করে। কাকাবাবু মানে গীতালির বাবা এই 6 মাস আগেই রাস্তা পার হতে গিয়ে মারা গেছেন। গীতালির জন্যই একটি পাত্রের সন্ধান করতেই কাকাবাবু ওই তীব্র রোদ মাথায় নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। গরমে ক্লান্ত হয়ে নাকি মেয়ের জন্য দুশ্চিন্তায় তিনি দুর্ঘটনার কবলে পড়েছিলেন, সেই প্রশ্নের মীমাংসা করার জন্য কাকাবাবু আজ আর নেই। কিন্তু বেকার মেয়েটিকে তিনি তার 2 ছেলের সংসারের মধ্যিখানে একটি বড়সড় প্রশ্নচিহ্ন হিসেবে রেখে গেছেন। তাই বলে গীতালি আয়ার কাজ খুঁজবে? তাও কি হতে পারে কখনো? ভাবলাম গীতালি হয়তো এমনিই কথাটা আমাকে জিজ্ঞেস করছে। আমাদের পৈতৃক বাড়ি পৈলানে, ঠাকুরপুকুর এবং জোকা ছাড়িয়ে আরও খানিক দূরে। আমার ছোটবেলা জায়গাটি বেশ গ্রাম ছিল। এখন এখানে অনেক ফ্ল্যাট বাড়ি উঠেছে। তাই আমি ঠিক করেছিলাম পৈতৃক বাড়িতে আমাদের ভাগের অংশটি আমার কাকুর ছেলে বিমলকে বিক্রি করে কাছেই একটি আবাসনে ফ্ল্যাট কিনে থাকব। কাকি থেকে শুরু করে পাড়ার চেনা লোকেরা অনেকেই আগে যারা আমার পায়ে দাঁড়ানো নিয়ে মাথা খারাপ করত, এখন রাস্তাঘাটে দেখলেই তারা আমার বিয়ের প্রসঙ্গ তুলে উত্ত্যক্ত করে। কেন যে লোকে নিজেকে নিয়ে থাকে না, এই কথাটাই আমার মাথায় ঢোকে না। কৌতূহলী চোখ বিদ্ধ করে ব্যক্তিগত পরিসর, এতে করে আমার মানসিক শান্তি নষ্ট হয়। এই তো সেদিন দুম করে বিমলের বউ বলে দিল, কি ব্যাপার দাদা, ব্রহ্মচারী ব্রত রাখার স্বাদ হলো কেন? ব্যাকগ্রাউন্ডে ব্যর্থ প্রেমের কোনো উপন্যাস আছে নাকি? আশ্চর্য! চোখ কপালে তুলে আমি বিমলের বউ বিপাশাকে বলেছিলাম, সম্পর্কে যে আমি তোমার ভাসুর হই সেটাও কি ভুলে গেলে বিপাশা? ধুর, আজকাল সবাই সবার মাই ডিয়ার ফ্রেন্ড দাদা, বাবা মেয়ের বন্ধু, কাকু জেঠু শ্বশুর ভাসুর সব সম্পর্কের এখন একটাই মানে বন্ধুত্ব। এমনকি শাশুড়িরা পর্যন্ত এখন বৌমার সই হয়ে গেছেন। বন্ধুত্ব না হলেই বিপদের গন্ধ, সংসারে ফাটল ধরবে, বুঝেছেন? বন্ধুকেও কি সবসময় সব কথা বলা যায় বিপাশা, নাকি স্থানকাল ভুলে যখন তখন যে কোনো কথা জিজ্ঞাসা করা উচিত? বিপাশাকে কথাটা আমি বলতে গিয়েও বলিনি। এই যেমন একদিন মিনি বাসে উঠে দেখা হয়ে গেল তমালির সাথে। তমালি আমার কলেজের বন্ধু তমালির বোন। ঝট করে তমালি আমায় প্রশ্ন করে বসল, বিয়ে করেছেন কুশলদা? এরকম একটা ব্যক্তিগত প্রশ্ন যে বাসের একগাদা লোকের সামনে করা উচিত নয়, সে কথা কি তমালির বোঝার বয়স হয়েছে নাকি? এই কথা বলে মনকে প্রবোধ দিয়ে নিজের বিরক্তি হাসি দিয়ে ঢেকে ফেলেছিলাম। মিনি বাসে আলাদা করে লেডিস সিট থাকে না। তমালি আমার পাশে বসেছিল, বকে বকে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। মেয়েদের সীমাহীন কথা বলার অপরিসীম ক্ষমতা নিয়ে ইদানিং গবেষকরা পর্যন্ত তথ্য অনুসন্ধান করছেন।
আজকাল শুনেছি স্ত্রীর কথা মন দিয়ে শুনে উত্তর না দিলে স্বামী স্ত্রীর মধ্যেও যুদ্ধ লেগে যাচ্ছে। তমালি আমাকে কবিতার কথা পর্যন্ত জিজ্ঞাসা করেছিল। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বিকাশ, কমল, শুভেন্দু আর আমি তমালদের বাড়ি গিয়ে সেলিব্রেট করেছিলাম। তখন কবিতাও আমাদের সঙ্গে ছিল। মেয়েদের মধ্যে একমাত্র কবিতাই ছিল। কবিতাকে বোধহয় আমরা সবাই ভালোবাসতাম। কবিতা সেটা বুঝত এবং বিষয়টা বেশ উপভোগ করত। কবিতার কথা জিজ্ঞাসা করতেই আমি তমালিকে বলেছিলাম, আমার সাথে কারো কোনো যোগাযোগ নেই রে। এটাও মেয়েদের নিয়ে এক মস্ত জ্বালা। কৌতূহল ওদের মাত্রা ছাড়া। বিয়ের লাইসেন্স পেলে আরও এক কাঠি ওপরে ওঠে। কারণ আমার যেন মনে হলো বিয়ের পর তমালি যতটা কথা বলছে আমার সাথে, বিয়ের আগে তো এমনটা দেখিনি। বেশ চুপচাপ ছিল। শেষমেশ তমালিকে এড়ানোর জন্য আমার নির্দিষ্ট স্টপেজ আসার আগেই বাস থেকে নেমে পড়লাম। সঙ্গে আমার বাবা ছিল। রাজাবাজার বেহালা মিনি করে আমি মল্লিক বাজার যাচ্ছিলাম। ওখানে একটি নিউরো হাসপাতাল আছে। বাবার ইদানিং কিছু নার্ভের সমস্যা দেখা দিয়েছে। যদুবাবুর বাজার পর্যন্ত এসে বাবাকে বললাম, চলো বাবা, উঠে পড়ো, একটা ট্যাক্সি ধরতে হবে, বাসে গেলে দেরি হয়ে যাবে। কদিন ধরে বকে বকে বাবা আমার মাথা খেয়ে ফেলেছেন। ওরে কুশল, তুই কাজে বেরিয়ে যাস, আর এই ফ্ল্যাট বাড়িতে আমি একা পড়ে থাকি। কোনোদিন হয়তো মাথা ঘুরে পড়ে গিয়ে বেঘরে বিনা চিকিৎসায় মারা পড়ব, তুই জানতেও পারবি না। ওটা তবু নিজের পাড়া ছিল, পাশে তোর কাকি ছিল, তোর কাকার ছেলে বিমল আর তার বউ ছিল। এখানে পাশের দুটো ফ্ল্যাটে লোক আসেনি এখনো। কেন যে এরা ফ্ল্যাট কিনেছে কে জানে। বিরক্ত হয়ে বাবাকে বলেছিলাম, তাতে তোমার কি সমস্যা? ওদিকের ফ্ল্যাটে তো গুপ্তাজি আছেন। এখানে প্রতিটি তলায় 4টে করে ফ্ল্যাট। আমি 3 তলায় থাকি। আমার পাশে 3টি ফ্ল্যাটের মধ্যে 2টি প্রায় বন্ধই পড়ে থাকে। কোনো কোনো শনি রবিবার ফ্ল্যাটের মালিককে আসতে দেখা যায়। বাবা বললেন, গুপ্তাজির ঘরে তার মা তো আর আমার মতো একা থাকেন না। ছেলের বউ, নাতিপুতি সবাই আছে। বিয়ে যখন তুই করবি না বলে ঠিক করেছিস, তখন আমাকে দেখাশোনার জন্য তুই বরঞ্চ একটি মেয়েকে রেখে দে। ঘরে একটি ঠিকে কাজের লোক আছে। রান্নাবান্না থেকে শুরু করে সেই সব কাজ করে দিয়ে যায়। তাকে 2,500 টাকা মাইনে দিতে হয়। এরপর আয়া রাখলে আরও 10,000 টাকা খরচ। আয়া সেন্টারে আমি খোঁজ নিয়েছি এবং কিভাবে খরচ সামলাবো সেই ভয়ে পিছিয়েও এসেছি। গীতালি আয়ার প্রসঙ্গ তুলতে আমি বললাম, আমি অফিসের কাজের জন্য বাইরে থাকি। বাবা বাড়িতে একা থাকেন। মনটা একেবারে সায় দেয় না। তুই তো জানিস রেখামাসি কাজ করে আমার বাড়িতে। রেখামাসি রান্না করে বাবাকে খেতে দেয়। রেখামাসি বাবার খাবার বেড়ে রেখে 10টার সময় চলে যায়। তাই এই ধর ওই 10টা থেকে রাত 9টা পর্যন্ত একটা লোক থাকলে মন্দ হয় না। কাজ তো তেমন কিছু নয়, বাবার খেয়াল রাখা, ঠিক সময় মতো বাবা ওষুধপত্র সব খাচ্ছে কিনা দেখা। মোদ্দা কথা হলো বাবাকে একটু সঙ্গ দেওয়া আর নজরে নজরে রাখা। তা তোর সন্ধানে কি কেউ আছে নাকি? বিশ্বাসী লোক হতে হবে, আর মাইনে 5,000-এর বেশি দেওয়া আমার পক্ষে অসম্ভব। গীতালি দাঁত দিয়ে তার নিচের ঠোঁট কামড়ে বলল, রেখামাসি তো কাজ ছেড়ে দিতে চাইছে। বলছে কাকাবাবু নাকি ভীষণ টিকটিক করেন। তাছাড়া রেখামাসির শরীর তেমন ভালো যাচ্ছে না। আমি জানি কথাটা 100 ভাগ সত্যি। বাবার এই গুজগুজে স্বভাবের জন্য বাড়িতে লোক টেকাই মুশকিল। শুধু আমার সর্বং সংহা মাতৃদেবী কীরকম এক অলৌকিক শক্তির বলে সব কিছু সহ্য করে টিকে গিয়েছিলেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে হাসি মুখে সংসার টিকিয়ে রাখার ব্যাপারে মেয়েদের জুড়ি মেলা ভার। মৃত্যুর পরেও মায়ের মুখে হাসি লেগেছিল। মেয়েদের যে একই রঙে কত রূপ থাকে, সত্যি খুব বিস্ময়কর। গীতালি আমাকে মৌনব্রত অবলম্বন করতে দেখে বলল, আমি বলি কি কুশলদা, আপনি আমাকেই সব কাজ করার জন্য রেখে দিন। সকাল 7টা থেকে কাজে লেগে পড়ব। তারপর আপনি না ফেরা পর্যন্ত আমি থাকব, কোনো অসুবিধে হবে না। আপনার আবাসন থেকে আমার বাড়ি তো 10 মিনিটের পথ। মাইনে 7,000 দেবেন। বললাম, সে না হয় দেব, কিন্তু বাসন মাজা, ঘর মোছা এসব কাজ তুই করবি? কি যাতা বলছিস গীতু? ঠিকই বলছি কুশলদা, বিয়ে হলে এসব কাজ কি আমাকে করতে হতো না? তার বদলে ভারতীয় মুদ্রা মাইনে পেতাম কি? নিজের সংসারের কাজ করলে হোম মেকার তকমা পেয়ে আমার মান বাড়ত।
আর বাইরে বেরিয়ে এই কাজগুলো করে যদি মায়ের ওষুধপত্র আর অন্নের ব্যবস্থা করতে পারি, তাতে কি কোনো কৃতিত্বই নেই? আমি অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি কুশলদা। 2টো টিউশনি করে আমি কটা পয়সা পাবো? গৃহশিক্ষকতার কাজে এখন বিরাট কম্পিটিশন। আমি কীরকম স্টুডেন্ট ছিলাম তা তো তোমার অজানা নয়। অস্ফুটে বললাম, তাহলেও। গীতালি অধৈর্য হয়ে বলল, তোমার একটা সিদ্ধান্ত আমাদের মামের সংসারটা বাঁচিয়ে দেবে কুশলদা। মামের সংসার? এখন আমাদের বাড়িতে 3টে উনুন জ্বলছে, দাদারা আলাদা হয়ে গেছে। তোর বাবার টাকা পয়সা কি হলো? রিটায়ার করে পেয়েছিলেন তো কিছু? দাদারা মাকে দিয়ে ব্ল্যাঙ্ক চেক সই করিয়ে 12 আনাই হাপিস করে দিয়েছে। কি সাংঘাতিক! কিভাবে চলছে তোদের? খাচ্ছিস কি? এই পুকুর ধার থেকে কলমি শাক তুলে নিয়ে যাব, তারপর রসুন দিয়ে ভাজা করব। রেশনের বিনামূল্যের চাল দিয়ে ভাত রেঁধে ওই রসুনের গন্ধে কলমি শাক দিয়ে ভাত মেখে খেতে মন্দ লাগে না। গীতালি শান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে পলক ফেলল। মেয়েটা কাজ চাইছে বলে কি আমি অকারণ অধিকার কৌতূহল প্রকাশ করে ফেললাম? ক্রমশ একটা অপরাধ বোধ গ্রাস করছিল আমাকে। সেজন্যই মনে হয় খানিকটা উদারতা দেখিয়ে বললাম, আমি তোকে 8,000 টাকা দেব গীতু, আমি তোকে ঠকাতে পারবো না রে। রেখামাসি তো বলেছিল মাইনে বাড়াতে হবে, ওকে তো 2,500 দিতাম। আর তাছাড়া তুই যেখানে সব কাজই করতে চাইছিস সেখানে এটুকু তোকে দেওয়া আমার কর্তব্য। ছোট্ট একটা মিথ্যে বলে দিলাম। জনান্তিতে একটা কথা বলি, রেখামাসি কাজ ছেড়ে দেবে বলেছিল, মাইনে বাড়ানোর কথা কিছু বলেনি। ঘাড় নেড়ে গীতু চলে গেল কলমি শাক তুলতে। নাকি এখন রেশন দোকানে লাইন দেবে গীতালি? বাবার অবর্তমানে গীতু তার দাদাদের সংসারে নিজের বাবার বাড়িতে এত সহজে বাড়তি হয়ে গেল। আর কাকিমা, তাকে এত নির্দয়ভাবে ঠকিয়ে কি করে সবকিছু কেড়ে নিল তার 2 ছেলে? একটা মানুষের অনুপস্থিতি কেন এত বদলে দেয় সংসারের কাছের মানুষের মুখগুলো? জীবনের গল্প বড় জটিল, রহস্যময়। সেখানে কে যে কখন কিভাবে অতিরিক্ত হয়ে যায় তার হিসেব সহজে মেলে না। কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। কথাটা যে কতখানি অক্ষরে অক্ষরে খাঁটি সেটা নতুন করে আবার বুঝিয়ে দিল গীতালি। যত নানা রকম রান্না করে গীতালি আমাকে আর বাবাকে খাওয়াচ্ছে, ততই আমরা দুটিতে সাপের 5 পা দেখছি। প্রথম যখন গীতালি আমাদের নারকেল দিয়ে মানকচু বাটা খাওয়ালো, তারপর থেকেই বাবা তাকে নানা রকম রান্নার আবদার করেই চলেছে। হেলেঞ্চা শাক ডাল দিয়ে বেটে বড়া করবে গীতু, পেঁপে দিয়ে থোড়ের তরকারি, লইটা মাছের ঝুড়ি, কই মাছের গঙ্গা যমুনা। আরে জানিস না তাতে কি হয়েছে? আমি তোকে বলে বলে সব দেখিয়ে দেব। পেঁপে আর গাজর দিয়ে মাগুর মাছের ঝোল করে খাওয়ালো গীতালি। আমার কনস্টিপেশনের ধাত বলে মা আমাকে প্রায়ই এসব করে দিতেন। আহা, কতকাল যে খাই না। স্বাদগুলোই ভুলতে বসেছিলাম। গীতুর কাছে আমরা 100% কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতার ভাষা গীতালি আমার চোখের দিকে তাকিয়ে বুঝে নেয়। আমি তো আর বাবার মতো গলা তুলে তাকে ক্ষণে ক্ষণে বাহবা দিতে পারি না, এসব আমার ধাতে নেই। গীতালির ফরমাস মতো মাছ মাংস আমি বাজার থেকে কিনে আনি, বাকি সব জিনিস গীতালি নিজেই জোগাড় করে। ওদের জমিতে মানকচুর অভাব নেই। বিপাশা নারকেল নিয়ে হাজির হয়, এত তরিবতে রান্না বিপাশা জানে না। গীতালি বাজার থেকে নানা রকম শাকসবজি কিনে আনে। আমাকে কয়েকটা টব আনতে বলেছিল, তাতে টমেটো, কারি পাতা আর থানকুনি পাতা লাগিয়েছে। থানকুনি পাতা বাটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। একটা টবে গীতালি তুলসী গাছ লাগিয়েছে, সেখানে সকাল সন্ধে ধূপ জ্বেলে দেয় গীতালি। বৃহস্পতিবার করে ফলমূল কেটে লক্ষ্মী পুজো করে। সন্ধেবেলা সুর করে লক্ষ্মীর পাঁচালি পড়ে। আমাদের লক্ষ্মী ছাড়া ফ্ল্যাটে যেন লক্ষ্মীর আগমন ঘটেছে। রোজ সকালে স্নান করে উঠে একটি ধূপ জ্বেলে দেওয়া ব্যতীত আমি কোনোদিন কিছুই করিনি। গীতালি দুপুরে একবার বাড়ি যায়, ঘণ্টাখানেক থেকে আবার আমার ফ্ল্যাটে ফিরে আসে। দুপুরের ভাত গীতালি তার মায়ের সাথে খায়। কোনো আমিষ খাবার কাকিমা মুখে তোলেন না। গীতালিও মাছ মাংস কিছু খেতে চায় না। মায়ের সামনে বসে নাকি তার সেসব খেতে ভালো লাগে না।
তাই রান্না শেষ হবার পর বাবা নিজেই গীতালিকে সামনে বসিয়ে একটু মাছ খাইয়ে তবে বাড়ি পাঠান। আমার বাবার সাথে গীতালির বাবার বেশ বন্ধুত্ব ছিল। কাকাবাবু যেখানেই থাকুন না কেন, গীতালির প্রতি বাবার এই স্নেহ দেখে তার আত্মা নিশ্চয়ই শান্তি পাচ্ছে। বেঁচে থাকতে মেয়ের কথা ভেবে ভেবে কাকাবাবু তো কোনো দিন শান্তি পাননি। গৃহকর্মে অথবা স্বভাবে লক্ষ্মী হলেও মেয়েদের কোনো দাম নেই। এই আমি কি একবারও তাকে জীবনসাথী করার কথা ভেবেছি? অথচ সেবা নেবার কথা বেশ ভাবতে পারছি তো। গীতালি সাজতে জানে না, নিজের দুঃখের কথা নাকে কেঁদে বলতে পারে না। এরকম চরিত্র গল্প উপন্যাসের আদর্শ নায়িকা হতে পারে, কিন্তু বাস্তব জীবনে এরা ফেলনা। অবহেলা ভরে সংসারের এক কোণে ছাই চাপা আগুনের মতো পড়ে থাকে। হ্যাঁ, আগুনই তো, নইলে কেউ কি বাপকে বলতে পারে, পণের টাকা অথবা 20 ভরি সোনা দিয়ে আমি বিয়ে করতে চাই না বাবা? সমাজ নরম সরম পুতুল পুতুল মেয়েদের অধিক পছন্দ করে। আমি নিজেও পুরুষালী দৃষ্টিতে মেয়েদের ন্যাকামি দেখে তৃপ্তি অনুভব করি। চোখের জল মুছিয়ে শিবলড়ি দেখাতে ভালোবাসি নারীর গালের গোলাপি আভার লাজুক আবেদন, বুকের ভেতর ঝড় তোলে শ্রাবণের মেঘের মতো স্টেপ কাট চুল, যা ক্ষণে ক্ষণে উড়ে এসে ব্যতিব্যস্ত করে চপল তরুণীকে। গীতালির মস্ত খোপা ঝড়ের আগে গাছের পাতার মতো নিষ্পন্দ, তার তেল দেওয়া মাথায় চুল লেপ্টে থাকে। এক রবিবার বিপাশা এসে বলল, গীতালিদি, উনি তোমার জন্য বিয়ের সম্বন্ধ করেছেন, দেখানোর ব্যবস্থা আমাদের বাড়িতেই করেছি। আমি বললাম, তা কেন বিপাশা, এই ফ্ল্যাট থেকেই দেখানো হোক, তুমি বরং ওকে সাজিয়ে দিয়ে যেও। আমার বাবা বললেন, তোর কাকিমার একটা নতুন শাড়ি আছে গীতালি, কদিন পরেই তার জন্মদিন ছিল, সেজন্যই ওটা কিনেছিলাম, কিন্তু জন্মদিনের আগেই তার মৃত্যুদিন চলে এলো, তার তো আর পরা হলো না, ওনারা দেখতে এলে সেইটা তুই পরিস। গীতালি প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু বাবা বারংবার অনুরোধ করতে গীতালি রাজি হলো। বাড়ির সব কাজ সেরে গীতালি বাথরুমে অনেকক্ষণ ধরে গা ধোয়ার পর সাজতে বসলো। শাড়ির ম্যাচিং ব্লাউজ বিপাশা কিনে এনেছিল, কিন্তু পরতে গিয়ে সেটি মনে হয় ফিটিংস হলো না। আমি পাশের ঘরেই ছিলাম। বিপাশার উত্তেজিত কণ্ঠস্বর আমার কানে এলো, 32 সাইজ ব্লাউজ কিনেছি তো গীতালিদি, এর চেয়ে ছোট তো দোকানে ছিল না, বড় হলে তুমি আমাকে খুলে দাও না ব্লাউজটা, আমি ফটাফট টেকে দিচ্ছি, তুমি ততক্ষণে চুলটা বেঁধে নাও। গীতালি মনে হয় বেঁকে বসল। গীতালির ব্যক্তিত্বপূর্ণ অনুচ্চ স্বর আমার কানে এলো, কোনো দরকার নেই, আমি সেফটিপিন লাগিয়ে নিচ্ছি। পাত্র যখন এলো, বিকেলের শেষ আলো তখন অস্তমিত, পাত্রে যৌবনও অস্তগামী। বয়স তা প্রায় 50-এর কম হবে বলে মনে তো হয় না। মাথার মধ্যভাগে 2-1 গাছে চুল প্রাণপণ চেষ্টায় মাটি কামড়ে পড়ে আছে। পাত্রের নাম সুজয় দে। সুজয় মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক ফেল করার পর রোজগারে মনোনিবেশ করেছে। সুজয় বিমলের অফিসে পিয়নের চাকরি করে। মেয়ে দেখতে আসার আগেই সুজয় শুনেছে পাত্রী গ্রাজুয়েট, কিন্তু মিথ্যে কথা সে মোটে পছন্দ করে না। এই কারণে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো লুকোছাপা সে করেনি। সুজয়ের বাবা মা দুজনেই গত হয়েছেন। সে তার একমাত্র বৌদির সাথে বউ পছন্দ করতে এসেছে। অবশ্য তার মনোযোগ বেশি দেখলাম সিঙ্গারা আর সন্দেশের দিকেই। মুখে সন্দেশ পুড়ে সে বলল, বৌদির পছন্দই তার কাছে শেষ কথা। কথাটা শোনার পরই বৌদি গর্বের সঙ্গে জোরে নাক টানলেন। আমি তো প্রথমে ভেবেছিলাম বৌদির বুঝি সর্দি হয়েছে, পরে ভালো করে তাকিয়ে দেখলাম তিনি সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন। খানিক পরে বৌদি বললেন, তিনি গীতালির সাথে একান্তে একটু কথা বলতে চান। বিপাশা বলল, দিদি, আমি থাকলে কি কোনো অসুবিধে আছে? বৌদি বললেন, ও মা, ও কি কথা, এটা তো মেয়েদেরই কথা ভাই, তুমি থাকলে অসুবিধা হতে যাবে কেন? পাশের ঘরে তারা যখন কথা বলতে গেল, শুনতে পেলাম আমার ফোন বাজছে। ফোনটা যে ওই ঘরে ফেলে এসেছি বুঝতে পারলাম। ভাবলাম ঘরের বাইরে দাঁড়িয়ে টোকা দিয়ে দেখি। দরজার সামনে যেতেই মহিলা কণ্ঠের একটি হাসির হিল্লোল আমার কানে এলো। ফোনের আহ্বান ধ্বনি তখন থেমে গেছে, কিন্তু আমার পা যেন মেঝেতে চুম্বকের মতো আটকে গেল। হ্যাঁ গো, মেয়ে রোগা শুনে ঠাকুরপো নিজে কথাটা আমায় জিজ্ঞেস করতে বলেছিল। ঠাকুরপো আর আমি তো বন্ধু, আমরা ভীষণ ফ্র্যাঙ্ক। তুমি যে কথাটা শুনে রেগে যাবে সে কথা কি আমি বুঝিনি? এবার গীতালির গলা পেলাম।
আপনি চুপ করুন, আমি আর শুনতে পারছি না, গা গুলোচ্ছে আমার। মহিলা এবার গম্ভীর হলেন। আর তোমার ব্লাউজের মাপ শুনে হবেই বাকি, দেখেই তো বোঝা যাচ্ছে বুক একেবারে চাচা পোছা। শুনতে পারছি না, মুখ ভেঙচিয়ে সুজয়ের বৌদি বলল। সতী সাবিত্রী, বেশি বেশি একেবারে। তাও যদি শরীরে কোথাও একটি ছিঁড়িছাদ থাকতো। ম্যাগো, নাকের ডগায় কত বড় কালো তিল, যেন হেডলাইট জ্বলছে। কুৎসিত মেয়ে মানুষ সংসারের বোঝাবই তো নয়। কি মরতে যে এসেছিলাম এখানে মেয়ে দেখতে। আমি তড়িৎ গতিতে দরজার সামনে থেকে সরে গেলাম। অফিসে বসে যখন টিফিন খাই তখন মোহিতবাবু, বাদলবাবু থেকে শুরু করে শ্রীলা, চুমকি পর্যন্ত আমার টিফিন বক্সের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আজ সব ওলট পালট হয়ে গেল। আমি ব্যাগ থেকে টিফিন বক্স বের করতেই ভুলে গেলাম। অনেক অনেক দিন আগের একটা স্মৃতির টুকরো আমার বুকে ঝড় তুলে বর্তমান থেকে নিষ্পৃহ করে দিল। মেসেঞ্জারে মেসেজ ঢুকেছে, সঙ্গে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। মেসেঞ্জারের সেই আকুল বার্তা আমাকে ব্যাকুল করে তুলেছে। আমি খুব কষ্ট আছি রে কুশল, তুই কি একবার আসবি আমার কাছে? আমাকে মনে আছে তোর? মনে আছে, মনে থাকবে। এই ছোট ছোট বাক্যগুলো বিশাল বার্তা বহন করে ঝড় তোলে প্রাপকের মস্তিষ্কে। যারা কখনো কাউকে মন প্রাণ এক করে ভালোবেসেছেন তারাই কেবল বুঝবেন আমার কথা। কবিতা মেসেজ করেছে আমাকে সেই প্রথম বসন্তে, 18, 19 আর 20 বছর বয়সে, যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আমি, যাকে নিয়ে কবিতা লিখে পাতার পর পাতা নষ্ট করেছিলাম। সেই কবিতা, যাকে অকাতরে বিলিয়ে দিয়েছি নোটস, যার জ্বর হয়েছে শুনলে কলেজ কামাই করে তার বাড়িতে গিয়ে বসে থেকেছি। এই সেই কবিতা। কবিতা আমাকে বলতো, তুই আমার কপালে হাত দিয়ে বসে থাক কুশল, তুই আমার কপালে হাত বুলিয়ে দিলেই আমি ভালো হয়ে যাব। মোহিতবাবু একবার উকি দিয়ে বললেন, কি ব্যাপার কুশল? এমন করে মেসেঞ্জার খুলে মেসেজ দেখছো যেন মনে হবে মেসেজ নয়, কেউ সসেজ পাঠিয়েছে তোমাকে, আর সেটা তুমি তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছ। সন্দীপ বলল, ভেরি ব্যাড মোহিতদা, কারো ফোনের দিকে চুরি করে তাকানো সভ্য সমাজের নিয়ম কানুনের মধ্যে পড়ে না। কুশল এলিজিবল ব্যাচেলার, কোনো রূপসী রমণী তাকে প্রেম নিবেদন করতে পারেন। আমার সম্বিত ফিরল। বললাম, না না, সেসব কিছু নয়, কলেজের পুরনো একজন বান্ধবী। শ্রীলা বলল, ওল্ড ফ্রেন্ড। মনতোষ বলল, ওল্ড ইজ গোল্ড। চুমকি বলল, সর্বক্ষেত্রে সে নিয়ম নাও খাটতে পারে। ওল্ড ফ্রেন্ড কখনো কখনো ফ্লেম হয়ে এসে জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু ছাড়খাড় করে দেয়। প্রায় 36 বছর হয়েছে আমার, অথচ এখনও বিয়ে করিনি। আমি মন দিয়ে কাজ করি। সেই 27 বছর বয়সে যেদিন প্রথম মাইনে পেয়েছিলাম, সেই তখন থেকে মাইনে পেয়েই তার থেকে বেশ কিছু টাকা ব্যাংকে জমা করি। কার জন্য এত সঞ্চয় করছি আমি জানি না। একা মানুষের জন্য কত খরচ হবে অবসর গ্রহণের পর, সে হিসেব আমি আজ পর্যন্ত করিনি। সঞ্চয় করার পর আমার মনে একটা অদ্ভুত প্রশান্তি আসে, আর আমার সহকর্মীদের কৌতূহল বাড়ে। আজ ওরা আমার লেকপুল করার জন্য একটা জুৎসই ইস্যু পেয়ে গেছে। ওদের থামানোর জন্য আমি টিফিন বক্স খুললাম। টিফিন বক্স খুলতেই একটা ভুরভুরে গন্ধ বেরোলো, কিন্তু সেই গন্ধে অন্য দিনের মতো আজ আমার মন ফুরফুরে হলো না। মুচকি বলল, ও চিকেনের সেই পকোড়া, সঙ্গে পরোটা, লাজবাব। গীতালি চিকেনের কিমা দিয়ে এটা বানিয়েছে, অত্যন্ত সুস্বাদু। কিন্তু আমার মাথা এখন ঘুরছে, মোটেই খেতে ইচ্ছে করছে না। অনেক পুরনো একটা ব্যথা, যেটা বুক পকেটে যত্নে রেখেছিলাম এতদিন, সেটা যেন খুচরো পয়সার মতো আমার বুক পকেট উপচে ছড়িয়ে পড়তে চাইছে যত্রতত্র। সেদিন তমালদের বাড়ি থেকে সেলিব্রেট করে বেরোনোর পর আমি আমার বুক পকেট থেকে ছোট্ট প্রেমপত্র বের করে কবিতার হাতে দিয়েছিলাম। বেশি কিছু না, মাত্র 2 লাইনের প্রেমপত্র। আমার জন্য অপেক্ষা করবি কবিতা? যতদিন না চাকরি পেয়ে কাকু কাকিমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। কবিতা আমার সামনেই চিঠিটা খুলে পড়েছিল, তারপর বলেছিল, এটা তোর বুক পকেটেই রেখে দে। উত্তেজিত হয়ে বলেছিলাম, কিন্তু আমার উত্তর আর কি দেব কুশল? টিল ডেথ আমি অপেক্ষা করে থাকবো তোর জন্য? তার মানেটা খুব সহজ কুশল। মানুষের চাওয়া পাওয়াগুলো তো আবেগের ওপর নির্ভর করে চলে না। তুই সামান্য কমার্স গ্রাজুয়েট, চাকরি কবে পাবি তার কোনো ঠিক নেই, আর পেলেও যা উপার্জন করবি তাতে আমার বাবার সামনে তুই কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবি না।
বাবা আমার জন্য একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ পাত্র ঠিক করেছেন। সুরেশ ঘোষ আমেরিকা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। আমার জেঠুর বন্ধুর ছেলে সুরেশ। তাছাড়া আমি তো তোকে কোনোদিন বন্ধুর অতিরিক্ত কিছু ভাবিনি। আর 4 মাস পরেই আমার বিয়ে। শিগগির কার্ড ছাপানো হবে। তোকে আগাম নিমন্ত্রণ করে রাখলাম, আসিস কিন্তু। আজ আবার আমাকে ওর বাড়িতে যেতে লিখেছে কবিতা, কিন্তু কোন বাড়িতে যাব আমি? কবিতার বাবার বাড়ি ছিল বেহালার সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কাছে, আর শ্বশুর বাড়ি ভবানীপুরে। ভবানীপুরের কোথায়? ঠিকানা তো নেই আমার কাছে। কবিতার বর নিশ্চয়ই অনেক নামকরা একজন ডাক্তার, নাম বললেই চিনে ফেলবে মানুষ। কবিতা কীরকম কষ্টে আছে এখন? অর্থকষ্ট হওয়া তো অসম্ভব। কবিতার কি খুব শরীর খারাপ? জ্বর হয়েছে? কিন্তু তার স্বামী তো চিকিৎসক। অবশ্য কবিতা তাকে বলতো ওষুধ নয়, আমি যদি তার কপালে হাত রাখি তবেই সে নিশ্চিতভাবে আরোগ্য লাভ করবে। কিন্তু কবিতার বয়স এখন 36। এই এত বছরে তার কি একবারও জ্বর হয়নি? এত বছর পর তার কি এমন বিপদ হলো যে আমাকে ডাকতে হলো? বেশ কিছুদিন আগে যখন আমি বেকার ছিলাম তখন লাইব্রেরি থেকে প্রচুর গল্পের বই নিয়ে এসে পড়তাম। সেই সময় গলাধঃকরণ করা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাসের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছিল। বসন্ত দিনের ডাক। নায়িকা এভাবেই ডাক দিয়েছিল তার প্রাক্তন প্রেমিককে। আমি খুব বিপদের মধ্যে আছি, তুমি আসবে একবার, মনে আছে? নায়ক অনেক বাধা বিঘ্ন পেরিয়ে ছুটে গিয়েছিল উত্তরপ্রদেশে তার ভালোবাসার মানুষের কাছে। কিন্তু বিপদটা যে কি, পাতার পর পাতা পড়া হয়ে যাবার পরেও খোলসা হয় না কিছুতেই। আমি ক্রমশ অধৈর্য হয়ে পড়ি। সেখানেও নায়কের প্রেয়সীর স্বামী ডাক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। নায়ক ট্রেনে করে ঝাঁসি যাচ্ছেন। কেন যাচ্ছেন? অবাক হয়ে এক সহযাত্রী বারবার বলতে থাকেন, তেমন কিছু দেখার নেই মশাই। লোকটার বাচালতায় নায়ক বিরক্ত, আর আমি তখন গল্পে ডুব দিয়ে লোকটির প্রতি তিতিবিরক্ত। অবশেষে নায়ক অকুস্থলে পৌঁছে যা দেখল সে কথা পড়ে তো আমার চক্ষু স্থির। নায়িকার স্বামী ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সন্তান সম্ভবা মেয়ের ভুল চিকিৎসার পরিণতিতে তার এই শাস্তি। এরপরে লোকটি যেন ক্রমশ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। টাকা দিয়ে তাস খেলতে শুরু করে মেয়েটির স্বামী বিভাস। সেই জুয়ার আড্ডায় প্রতি সন্ধ্যায় স্ত্রীকে সে বসিয়ে রাখে নিজের পাশে। যদিও যুধিষ্ঠিরের মতো তখনও সে পণ রাখেনি তার স্ত্রীকে। আচ্ছা, যুধিষ্ঠির যখন দ্রৌপদীকে পণ রেখেছিল পাশা খেলায়, তখন কি সে সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছিল? ভাবতে ভাবতে মনে হলো, খামোখা এত কথা আমি ভাবছি কেন? আমারই মনে হয় মাথাটা গেছে। লেখক যখন উপন্যাসটি লেখেন তখন তো আর মোবাইল ফোন ছিল না, তাই প্রেয়সীর বিপদের কথা জানতে নায়ককে এতটা বেগ পেতে হয়েছিল। কবিতাকে ফোন করলেই তো আমি সবটা জানতে পারবো। কিন্তু কবিতা এখন কষ্টে আছে। হতে পারে কোনো রকমে বহু কষ্টে এই শব্দ কটা সে টাইপ করেছে। এই মুহূর্তে ফোন করলে কবিতা কি কল রিসিভ করতে পারবে? দেখলাম মেসেঞ্জারে নিজেই কল করেছে কবিতা। কাঁপা কাঁপা গলায় বললাম, হ্যালো। কবিতা বলল, তমালের কাছে তোর পেজের লিংক পেলাম, শুনলাম বিয়ে করিসনি এখনো। কেন রে, কতদিন কথা হয় না তোর সাথে, আসবি একবার? কোথায় আছিস তুই? কোথায় যেতে বলছিস আমাকে? আমার বেহালার বাড়িতে, যে বাড়িতে এর আগে তুই বহুবার এসেছিস, সেখানে আসবি। তুই আমার মাথায় হাত রাখবি, আমরা পুরনো দিনের স্মৃতির ঝাঁপে খুলে বসবো। আমি অপেক্ষা করব শুধু তোর জন্য। যদি তুই চাস তাহলে প্রতিদিন তোর বাড়িতে তোর জন্য খাবার তৈরি করে অপেক্ষায় থাকবো। অফিস থেকে ফেরার সময় আমার জন্য ফুলের তোড়া নিয়ে আসবি তো। ফুলদানিতে ফুল সাজিয়ে দুজন একসাথে সেই ফুলের রাশিতে মুখ ডুবিয়ে গন্ধ নেব। বললাম আসবো, কিন্তু আগের মতো যে আর কোনো কিছু নেই। এখন তোর স্বামী সন্তান তো হলো না রে। আমাদের বিছানাই তো আলাদা ছিল। সেই দুঃখেই মনে হয় ও ঘুমের ওষুধগুলো খেয়েছিল। মাসখানেক হয়ে গেল সে আর নেই। ড্রিঙ্ক করতো প্রতিদিন, এত ড্রিঙ্ক করতো যে সামনে যেতেই ভয় করতো আমার। যেদিন সকালে ওর মৃত্যু সংবাদ শুনলাম, মনে হলো এক পক্ষে ভালোই হয়েছে, মুক্তি দিয়েছে ও আমাকে। তুই নিশ্চয়ই আমার কথা ভেবে বিয়ে করিসনি এখনো। তুই চলে আয় আজ, এখনই। নতুন জীবন শুরু করব আমরা, পুরনো সব কথা ভুলে। ও হ্যাঁ, আমাদের পুরনো বাড়িটা দাদা প্রমোটারকে দিয়েছিল, ওটা ভেঙেই ফ্ল্যাট বাড়ি হয়েছে। দোতলায় 2টো ফ্ল্যাট নিয়েছে দাদা, একটায় আমি আর মা থাকি। কবিতার সাথে কথা শেষ হতেই ভাবলাম গীতালিকে ফোন করে কথাটা জানিয়ে দিই। গীতালি মনে হয় এখন টিভি সিরিয়াল দেখতে বসেছে। কার কাছে কই মনের কথা, কিভাবে যে বলি ওকে কথাটা। 7-5 ভাবতে ভাবতেই কল করে ফেললাম। আজ ফিরতে একটু দেরি হতে পারে গীতু, এই ধর 9:30 কি আর একটু বেশি। বাবাকে একটু দেখে রাখবি রে। আমার মায়ের শরীরটাও ভালো নেই কুশলদা,
অফিস থেকে বলে আজ একটু তাড়াতাড়ি বেরোতে পারবেন না? অফিস থেকে তাড়াতাড়ি বেরোবো, কিন্তু আজ কলেজের এক বহু পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাব। ও খুব কষ্টে আছে রে। আচ্ছা। ফোন কেটে দিল গীতালি। আমি জানতাম আমার কথা গীতু কিছুতেই ফেলতে পারবে না। রূঢ় স্বরে প্রতিবাদ করার কোনো ক্ষমতাই নেই ওর। 8:30 বাজার আগে বেল দিলাম ফ্ল্যাটের দরজায়। গীতালি দরজা খুলে আশ্চর্য হয়ে গেল। আপনি? চলে এলাম। কাকিমার শরীর খারাপ, আজ তাড়াতাড়ি বাড়ি যাবে বলেছিলে। যাবার আগে আমার জন্য 1 কাপ কফি আর গরম গরম বেগুনি ভেজে দিয়ে যেও, বড্ড খিদে পেয়েছে। আমি হাত মুখ ধুয়ে ব্যালকনিতে বসছি। গীতালি ব্যালকনিতে এসে বেগুনির প্লেট আমার হাতে দিয়ে বলল, আপনার কলেজের সেই বন্ধুর সাথে দেখা হলো? উনি কি এখন ভালো আছেন? তার আর কোনো বিপদের ভয় নেই তো? আমি বেগুনি খেতে খেতে বললাম, জানি না। গীতালি উত্তেজিত হয়ে বলল, তার মানে তুমি যাওনি তার কাছে? ছি ছি, নিশ্চয়ই আমার জন্য যাওনি। আমি তখন বললাম, মায়ের শরীর খারাপ, তাই তুমি তার খোঁজ নিতে গেলে না। আমি আজ অফিস থেকে ফিরে গীতালিকে সচেতনভাবে তুমি বলেছিলাম, আর গীতালি উত্তেজিত হয়ে অবচেতনে আমাকে তুমি বলে ফেলল। আমি হাসলাম, কফির কাপে চুমুক দিয়ে বললাম, আমার বন্ধুর সাথে ফোনে কথা হয়েছে। সে জিজ্ঞাসা করছিল আমি এখনও বিয়ে করিনি কেন। গীতালি অস্ফুটে বলল, কেন? কারণ আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যার নাকের ওপর দুর্দান্ত একটা বিউটি স্পট আছে। লোকের ভিড়ে হারিয়ে গেলেও আমি ঠিক তাকে খুঁজে বের করতে পারবো। বাবা কখন নিঃশব্দে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছেন আমি খেয়াল করিনি। বাবা বললেন, তুই সত্যি বলছিস তো কুশল? আধো অন্ধকারে দেখলাম বাবার চোখের কোণে জল উপচে গাল বেয়ে ধীরে ধীরে গড়িয়ে আসছে। বাবাকে দেখে গীতালি পালিয়েছে। বাবার চোখের জল আমি সযত্নে হাত দিয়ে মুছিয়ে দিলাম। মেসেঞ্জারে একটা কল ঢুকলো। আমি কল ডিক্লাইন করে মেসেঞ্জারে টাইপ করলাম, তুই ঠিক, আমার উপার্জন নিয়ে গর্ব করতে হলে তোকে টিল ডেথ অপেক্ষা করতে হবে। তাই আমি আমার মতোই সাধারণ কাউকে বেছে নিয়ে তোকে ব্লক করে দিলাম। ফোন বাজতেই বাবার ঘরে ঢুকে ফের মন দিয়ে টিভি দেখছিলাম। আমি বাবার পাশে গিয়ে বসলাম। বাবা বললেন, হ্যাঁ রে কুশল, গীতু যে বলছিল তোর আজ ফিরতে দেরি হবে, এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাবি তুই, সে নাকি ডেকেছে তোকে, গিয়েছিলি সেখানে? বললাম, না বাবা, আসলে আমি গীতুকে একটু মিথ্যে বলেছিলাম। অনেক পুরনো বন্ধু তো, তাই ভেবেছিলাম আমার বিয়ের নেমন্তন্ন ওকে দিয়ে শুরু করব। আজ থেকে কয়েক বছর আগে এসেও তাই করেছিল। বলে গুনগুন করে আমার প্রিয় শিল্পী মান্নাদের একটা জনপ্রিয় গানের সুর ভাজতে ভাজতে আবার ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমনতর ফেলনা? গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।